সকলকে নমস্কার। তো যেরকম বলেছি যে চায়না সিরিজ শুরু করব, তার আগে ভারতীয় দৃষ্টিকোণ থেকে কিছু কনসেপ্ট ক্লিয়ার হওয়া ভীষণ দরকার চায়না সিরিজ শুরু করার আগে। সেটা রিলেটেডই, যাতে করে যখন চায়না সিরিজ নিয়ে ডিটেলে আলোচনা করব সেটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। শুরু করব এটা দিয়ে যে অ্যানি বেসেন্ট নামে একজন ব্রিটিশ রাইটার, উনি লিখেছিলেন যে ভারতবর্ষ এককালে রিচেস্ট কান্ট্রি অফ দ্য আর্থ ছিল। সেই ভারতবর্ষের যে গ্রামগুলো ছিল, সেই গ্রামগুলো ছিল সেলফ কন্টেন্ট, সেলফ সাপোর্টেড বা সেলফ সাস্টেন্ড যেটাকে বলি। আর এটাও তার সাথে উনি বলেছিলেন যে আমি ভারতবর্ষের সেই গ্রামের লোকজনের সাথে, সেই লোকজনের সাথে থেকে দেখেছি তারা কখনোই ন্যাচারালি পুয়োর ছিল না, তাদেরকে পুয়োর বানানো হয়েছিল। মানে গরিব তারা কোনোদিন ছিল না, তাদেরকে গরিব বানানো হয়েছিল। তো এরকম আরও অনেক ব্রিটিশ রাইটার অনেক কিছু এরম ধরনের কথা লেখেন, যেই সব কথার মধ্যে দিয়ে একটা লাইন হয়। সেই লাইনটা হলো, আই ট্রাভেলড লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া বাট আই ডিডন্ট সি আ সিঙ্গল বেগার। মানে আমি পুরো ভারতবর্ষের সমগ্র জায়গা ঘুরে একটিও গরিব দেখতে পাইনি। এটা তো আমরা প্রত্যেকেই প্রায় এখন জানি যে ভারতবর্ষের যে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা বা প্রভাব, ধর্ম, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, এই সমস্ত কিছুর প্রভাব বা এই সমস্ত কিছুর চর্চা কখনোই শুধু ভারতকেন্দ্রিক ছিল না। সেটা ছিল, তার প্রভাব ছিল চায়না, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া যাকে আজকে আমরা বলি মিডল ইস্ট, সেই গালফ কান্ট্রিজের সাথেও হাজার হাজার বছরের সম্পর্ক ছিল। তারপর পুরো গোটা এশিয়া জুড়ে, চায়না, জাপান জুড়ে এর প্রভাব ছিল। তো এই কথাগুলো বলা এই কারণে দরকার, কারণ গত 1000 বছরের যে বিদেশি শাসন, প্রথমে মুসলমান শাসন, তারপর ব্রিটিশ শাসন, এই 1000 বছরের বিদেশি শাসনের ফলে আমাদের গর্বের জায়গাগুলো এমনভাবে ধ্বংস করা হয়েছে যে আমরা আমাদের সমস্ত আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেছি। যা পূর্ববর্তীকালে যে সেলফ সাস্টেন্ড যে পরিবেশ ছিল, যে পরিকাঠামো ছিল, সেটাকে আমরা ভুল ভাবতে শুরু করেছি। নিজেদের জন্মদাতা পিতা বা নিজেদের ভারতবর্ষের যে স্রষ্টা বা তাদের যে সংস্কৃতি, সেটাকে ভুলে আমরা বিদেশের অ্যাডাম স্মিথ আর কার্ল মার্কসকে আমরা নিজেদের পিতা বানিয়েছি। তারপর নিজেদের জন্মদাত্রী মাকেও আমরা ভুলতে বসেছি। আজকে যে যাই বলেনি, কোনোভাবে এটা অস্বীকার করা যাবে না যে এই ব্রিটিশ বা এই মুসলমান শাসনের ফলে, এই বিদেশি শাসনের ফলে প্রচুর প্রচুর মানুষ কনভার্ট হয়েছেন। আজকে অস্বীকার করা যাবে না যে ভারত আর ভারতীয় উপমহাদেশের সংলগ্ন সবাই কনভার্টেড। তো কনভার্ট হওয়ার, কেউ হয়তো তরোয়ালের ডগায় কনভার্ট হয়েছেন, কেউ নিজের ঘরের স্ত্রীর সম্মানের রক্ষায় কনভার্ট হয়েছেন, বা কেউ নিজের সম্পত্তি রক্ষার্থে কনভার্ট হয়েছেন। তো কনভার্ট হওয়ার পর তারা নিজেদের অস্তিত্ব বা আইডেন্টিটি হারিয়েছেন। তারপর তাদের পরবর্তী প্রজন্ম বা আজকের প্রজন্ম সেই বিদেশি আইডেন্টিটি, কনভার্ট হওয়ার পরে সেই বিদেশি আইডেন্টিটিকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের সাথে সমানে লড়াই করে যাচ্ছে। 1 থেকে 1700 সাল অবধি ভারতবর্ষ আর চায়না মিলে 50%-এর কাছাকাছি জিডিপি দিত। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ভারত পুরো পৃথিবীকে এরা দুজনে মিলে 50% দিত। শুরুতে যে অ্যানি বেসেন্টের উক্তি বলেছিলাম, একই রকম কথা উইলিয়াম ডিগবি বলেছেন আর উইল্ট ডুরান্টও বলেছেন যে ব্রিটিশ আসার আগে আমরা কোনো গরিব এই ভারতবর্ষে দেখতে পাইনি। অ্যানি বেসেন্ট যেটা বলেছিলেন যে গ্রামগুলো ছিল সেলফ সাস্টেন্ড, তাহলে ভারতবর্ষ চায়না মিলে 50%-এর কাছাকাছি জিডিপি দিতে পারতো। তাহলে এটা তো কোনো জাদু বলে হতো না, নিশ্চয়ই এমন কিছু অর্থনৈতিক পরিকাঠামো ছিল বা সাস্টেনেবল ইকোনমি মডেল ছিল যার উপরে বেস করে এই কার্যকলাপ হতে পারত। আর সেই সাস্টেনেবল ইকোনমি মডেলকেই আমরা সনাতন ইকোনমি মডেল বলি। এই সনাতন কথাটা আমরা যতবার উচ্চারণ করি, যেটা হচ্ছে সাস্টেনেবল ওয়ে অফ লিভিং, সাস্টেনেবল ইকোনমি মডেল, এই সনাতন কথাটা উচ্চারণ করার মানে কিন্তু বিজেপির দালালি করা বা আরএসএসের দালালি করা এগুলো কিন্তু নয়, বা কট্টর হিন্দুত্ববাদী হয়ে যাওয়া সেটাও নয়। যারা ওই সনাতন ওয়ার্ডটার সঙ্গে এগুলোকে লিঙ্ক করে দেন সেগুলো মূর্খামি ছাড়া আর অন্য কিছুই কিন্তু নয়। এই সনাতন ইকোনমিক মডেল কিসের উপরে বেস করেছিল? যে সনাতন ধার্মিক জীবনযাত্রা লিড করার মাধ্যম দিয়ে, যেই ধার্মিক জীবনযাত্রা লিড করার মাধ্যমেই আমরা সমাজকে আর আমাদের পরিবারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি বা ইম্পর্টেন্স, গুরুত্ব দিতাম। আমাদের ইমোশন, সময়, সমস্ত কিছু আমরা পরিবার কেন্দ্রিক বা পরিবারের উপরে আমরা ইনভেস্ট করতাম। কিন্তু পরবর্তীকালে কি হলো, যেটা কিনা যার জন্যই এই ধার্মিক জীবনযাত্রা লিড করার ফলেই কিন্তু 1 থেকে 1700 সাল
যেটা রিটেন হিস্ট্রি এই কারণেই বলছি, যেটা রিটেন আছে কেউ অস্বীকার করতে পারবে না। যদিও তার আগেও এই রিটেন হিস্ট্রির আগেও এই সনাতন ইকোনমিক মডেলই ফলো হয়েছে, যেই মডেল রামায়ণ, মহাভারত, গীতা সমস্ত কিছুতে যেটা বলা হয়েছে, যেটাকে কমিউনিস্টরা আবার ইচ্ছা করে মাইথোলজির নাম দিয়েছে। তো সেসবের তাই আমি সেদিকে যাচ্ছি না। তো রিটেন হিস্ট্রির 1 থেকে 1700 সাল অবধি এই যে সনাতন ইকোনমিক মডেল ফলো করে যে অর্থনৈতিক পরিকাঠামো ছিল, তারপর পরবর্তীকালে ব্রিটিশ এলো, ব্রিটিশ এসে সেই সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিল। আর যেই মুহূর্তে এই ব্রিটিশ এলো, ব্রিটিশ আসার সাথে সাথে এই এক্সট্রিম ক্যাপিটালিজম নিয়ে এলো, যে সেই এক্সট্রিম ক্যাপিটালিজম আজকে আমাদেরকে এক একটি কমোডিটিতে, এক একটি মানুষকে এক একটা কমোডিটিতে পরিণত করেছে, যেখানে আমরা নিজেদের সময়, এমনকি নিজেদের ইমোশন অবধি বাজারে বিক্রি করে দিচ্ছি। তো এক্সট্রিম ক্যাপিটালিজম বললো ফ্যামিলি ছাড়ো, তো সব কিছু দাও, বিক্রি করে দাও। আবার তাকে কাটার জন্য, সেই এক্সট্রিম ক্যাপিটালিজমকে কাটার জন্য কমিউনিজম এলো। কমিউনিজমও কি বললো, সময় তোমার ফ্যামিলিকে দিও না, বিপ্লবে তোমার সময় দাও, তোমার খেয়াল রাষ্ট্র রাখবে। এই ক্যাপিটালিজম আর কমিউনিজম, এই দুটোর সাথেই কিন্তু ভারতবর্ষের ইকোনমিক মডেল যেটা বেস, তার কোনো সম্পর্ক নেই। দুটোকেই আমদানি করা হয়েছিল ইউরোপ থেকে, ইউরোপের খ্রিস্টান সমাজ থেকে। এবারে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ওয়ান লাইফ কনসেপ্ট, মানে একটাই জীবন, তার ধারণা। অ্যাব্রাহামিক রিলিজিয়ান কারা? খ্রিস্টান, ইসলাম, জিউস এবং আরও কিছু কিছু আছে। তো এদের সাথেই এরা যেটা ওয়ান লাইফ কনসেপ্ট নিয়ে চলে, তাদের সাথে আমাদের সনাতন ইকোনমি মডেল খাড়া করার যে সনাতন ধার্মিক প্রসিডিওর, তার পার্থক্য কোথায়? যে সনাতন ধর্ম, সনাতন ধার্মিক লাইফ, সেটা চলে পরবর্তী জীবন নিয়ে, যে আবার জন্ম নিয়ে, পরবর্তী জন্ম নিয়ে। আর কেন এটার সাথে ইকোনমি কোথায় কানেক্ট করছে আমি সেটা বোঝাবো। যে যখনই আমি আর আপনি এই প্রসেসে বিলিভ করি বা এই প্রসেস মেনে চলি যে আমাদের একটাই জন্ম নয়, আমাদের আবারও জন্ম হবে, এই জীবাত্মা পরমাত্মা যেটা নিয়ে কমিউনিস্টরা হাসাহাসি করে যেটাকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করে, সেই জীবাত্মা পরমাত্মার অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে তার লিঙ্কেজ কোথায় হচ্ছে? এখানেই হচ্ছে যে জীবাত্মা পরমাত্মাই সব কিছুর একটা অর্থই হচ্ছে যে আবার আমরা ফিরে আসবো, আমাদের জন্ম হবে। তাহলে যখনই আপনার আমার মাথায় এই ধারণাটা প্রবেশ করবে যে আমাকেই আবার ফিরে আসতে হবে, তখন আমি আর আপনি সবসময় চেষ্টা করব পরিবেশটাকে সুস্থ রাখার, পরিবেশটাকে এমনভাবে বানিয়ে রাখার যাতে আমি পরবর্তীকালে এসে আবার যখন আমার পরের জন্ম হবে বা যখনই ফিরে আসি না কেন, আমি যেন এর থেকেও বেটার পরিবেশ পাই। আমি আজকে যা রোজগার করছি বা আমি আজকে যা উপার্জন করছি, অন্যের জিনিস আমরা কেড়ে নেব না, অন্যের কোনো কিছুকে আমরা গ্রাস করব না, অন্যের কোনো সম্পদ লুট করব না। আজকে যা আমরা নিজের যোগ্যতা দিয়ে আমরা যেটুকু রোজগার করছি, যেটুকু উপার্জন করছি, সেটাকে এমনভাবে আমরা নিজেদের প্রয়োজনে লাগাবো যেটা একমাত্র সমাজের উপকার করবে। তারপরে আমাদেরও ভালো হবে, আমাদের কাজে লাগবে। তারপর যদি এক্সট্রা সম্পদ থাকে, সেটাকে দেবদেবীর নাম করে আমরা মন্দিরে, যেটাকে টেম্পল বেসড বা মন্দির কেন্দ্রিক ইকোনমি বলে, সেই মন্দিরে দান করব, যেখান থেকে আবার সেটা সমাজের কাজে লাগবে। মূল কথা হচ্ছে আপনার আর আমার একমাত্র টার্গেট হবে সমাজকে সুস্থ রাখা। এবারে ওয়ান লাইফ কনসেপ্ট কাকে বলে? ওয়ান লাইফ কনসেপ্ট, যেটা অ্যাব্রাহামিক রিলিজিয়ানরা ওয়ান লাইফ কনসেপ্টে চলে, যে আমার একটাই জীবন, জীবনের এই পারে হচ্ছে এই পৃথিবী, আর জীবনের ওই পারে হচ্ছে স্বর্গ বা হুর বা যাই বলুন, তো সেসবে আমি যাচ্ছি না। তো আমার একটাই জীবন, আর যখনই আমার ছেলের মাথায় এটা ঢুকবে যে আমার একটাই জীবন, তখনই ওই ধরনের কথাবার্তা, যেটা হিন্দিতে বলুন, বাংলায় বলুন, যে কলেজের স্কুলের ছেলে মেয়েদের, এমনকি আজকাল তো আমাদের হিন্দুদের মধ্যেও এই জিনিসকে ইচ্ছাকৃতভাবে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়েছে যে ভাই এক হি তো লাইফ হ্যায়, আপনার জিন্দগি জিলে। তা বা আমরা বাংলায় এরকম বলি যে ভাই এত চাপ নিস না, এত ভাবিস না, একটাই জীবন, যা মন চায় করে নে। এই যে ধারণাটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা কিন্তু আমাদের সনাতন ইকোনমিক মডেলের কোনো ধারণা বা কোনো প্রসেস নয়। এখনই আমার মাথার মধ্যে একবার এটা ঢুকে যাবে যে এটা আমার একটাই জীবন, আর সেই জীবনে আমার সমস্ত চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করতেই হবে, তাহলে সেই চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি এক্সট্রিম লেভেল অবধিও কিন্তু যেতে পারি। তাতে পরবর্তীকালে সমাজের ক্ষতি হচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কি থাকছে, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমি তো আর ফিরে আসছি না।
তো এই যে ওয়ান লাইফ কনসেপ্ট অ্যাব্রাহামিক রিলিজিয়ানের, যেখানে মূলে আছে, সবার মূলে আছে খ্রিস্টানরা, সেখান থেকেই কিন্তু এই এক্সট্রিম ক্যাপিটালিজমের জন্ম হয়েছে। প্রথমে হচ্ছে ওয়ান লাইফ কনসেপ্ট থেকে ওভার কনজামশন, যেটাকে মানে হচ্ছে আমি সমানে কনজিউম করে যাব, সমানে আমি আয়ত্ত করে যাব, আর সেখান থেকে জন্ম হচ্ছে এক্সট্রিম ক্যাপিটালিজমের। আর সেইটা করার জন্য অন্যকে লুট করতে, অন্যকে হত্যা করতে, তার সমস্ত সম্পদ লুট করতেও আমি পিছপা হব না, যেটা ওয়ান লাইফ কনসেপ্টের অ্যাব্রাহামিক রিলিজিয়ানে থাকা মুঘলরা, ব্রিটিশরা সবাই করে এসছে। এদের কার্যকলাপ লক্ষ্য করলে এটা ভালো করে বোঝা যায় যে এই ওয়ান লাইফ কনসেপ্টে চললে এদের কোনো ফুল প্রুফ সাস্টেনেবল ইকোনমিক ওয়ে বা মডেলই নেই। এদের কাজই হচ্ছে সিভিলাইজড সোসাইটিকে লুট করে, ধ্বংস করে, তার সম্পদকে আয়ত্ত করে নিজের ইকোনমি চালানো। এসব বিষয় নিয়ে আমি আরও পরবর্তীকালে আরও অনেক বিস্তারিত আলোচনা করব। তো এই এক্সট্রিম ক্যাপিটালিজমকে কাটতে এলো হচ্ছে কমিউনিজমের জন্ম হলো। তো এক্সট্রিম ক্যাপিটালিজম যখন শেষ হয়ে যাবে, কমিউনিজমের আর কোনো দরকার পড়বে না। তো এই এক্সট্রিম ক্যাপিটালিজম, এই তো কমিউনিস্টদের বা কমিউনিজমেরও কোনো সাস্টেনেবল বা প্রুভেন কোনো ইকোনমি, ফাংশনাল বডি কিছু নেই, যে ইকোনমি মডেল দিয়ে একটি দেশ রক্ষা করা যাবে, একটি রাজ্যকে রক্ষা করা যাবে। এদের ইকোনমি এতটাই দুর্বল, আর এদের ইকোনমির কোনো উজ্জ্বল ইতিহাসও নেই। পুরোটাই চলে কমান্ডমেন্ট সিস্টেমের উপর, মানে আদেশ। এই কমান্ডমেন্ট সিস্টেমের মাধ্যমে মব কালচার, লোক জড়ো করবে, তারপর ধার্মিক অর্থনীতি লুট করবে, যা আগে মুঘলদের সময় করেছে মোহাম্মদ ঘোরি আর মোহাম্মদ গজনি, আর পরবর্তীকালে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর কমিউনিজমকে যদি ব্যাখ্যা করা যায়, এটাও একটা মব কালচার, এটাও একটা কমান্ডমেন্ট, সেই আদেশের উপরেই চলে। এরা কি করে, সেই এক্সট্রিম ক্যাপিটালিজমের যে অতিরিক্ত লুট করা সম্পদ, সেটাকে আবার সেখান থেকে কেড়ে নিয়ে আবার সেখানের থেকে ফ্রি বীজ দেওয়া। তো দুজনেই চলে, দুজনেরই কোনো ফুল প্রুফ ইকোনমি মডেল কিন্তু নেই। কারণ এক্সট্রিম ক্যাপিটালিজমের ফলেই কিন্তু কমিউনিজমের দরকার পড়েছে। ধার্মিক সোসাইটিতে যখন সনাতন ইকোনমি মডেল বা টেম্পল বেসড, মন্দির কেন্দ্রিক ইকোনমি মডেল বেস করে যখন সমাজ চলতো, এই দেশ চলতো, তখন কিন্তু কোনো কমিউনিজমের দরকার পড়েনি। ইউরোপের এই অ্যাব্রাহামিক রিলিজিয়ান, এই ওয়ান লাইফ কনসেপ্টে বিশ্বাস করা খ্রিস্টানরা যখন অতিরিক্ত পরিমাণে ক্যাপিটালিজম করে সমস্ত সম্পদ লুট করলো, তো সেই অতিরিক্ত ক্যাপিটালিজমের ফলেই কিন্তু এই কমিউনিজমের জন্ম নিল ইউরোপে। তার মানে আমাদের ভারতবর্ষের ধার্মিক সোসাইটিতে এই কমিউনিস্ট বা কমিউনিজমের কোনোদিন প্রয়োজন ছিল না।